ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 দ্য বুক অফ নেচার ইউনিট 2 পেজ নাম্বার 9 অ্যান্ড 10। চলো পড়া শুরু করি। লেটস কন্টিনিউ। ইউনিট 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস, অর্থাৎ তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো দিনে অর্থাৎ প্রাচীনকালে, when men did not exist, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব থাকা। যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, surely no books could have been written, নিশ্চিতভাবেই কোনো বই তখন লেখা হয়নি। যদি মানুষের অস্তিত্বই না থাকে তাহলে কে বই লিখবে? সেই কারণে কোনো বই ছিল না। How then can we find out what happened then? তাহলে আমরা কেমন করে খুঁজে বার করব যে কি হয়েছিল তখন? অর্থাৎ যে সময়ের কোনো বই নেই সেই সময়ের সম্পর্কে জানা মুশকিল। We cannot merely sit down and imagine everything. আমরা চুপচাপ বসে কিন্তু সমস্ত কিছু কল্পনা করতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. অর্থাৎ এটা খুবই আকর্ষণীয় হবে আমাদের জন্য যদি আমরা সমস্ত কিছু কল্পনা করি আমাদের মতো করে, অর্থাৎ আমরা যেরকম চাই সেরকমভাবে সমস্ত কিছু কল্পনা করি এবং সেই কল্পনা দিয়ে আসলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর কিছু রূপকথার গল্প। অর্থাৎ আমরা যদি এক জায়গায় বসে মনে মনে কল্পনা করতে পারি আমরা যা যা চাই, তাহলে আমরা কিন্তু খুব সুন্দর রূপকথার গল্প তৈরি করে ফেলবো এবং সেটা খুবই আকর্ষণীয় হবে। তার কারণ সেগুলো আমরা কল্পনার রং মিশিয়ে কিন্তু তৈরি করেছি। কিন্তু দেখো কি হবে, বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাভ সিন। কিন্তু এটা কিন্তু সত্যি হবে না, তার কারণ এটা অবশ্যই এমন কোনো ঘটনার উপর নির্ভর করে নয় যেটা আমরা দেখেছি। অর্থাৎ রূপকথার গল্পর কিন্তু বাস্তব কোনো ভিত্তি থাকে না। সেক্ষেত্রে এই পুরনো দিনের ইতিহাসও আমরা যদি কল্পনা করে লিখি তাহলে সেগুলো কিন্তু সত্যি হবে না, তার কারণ সেগুলো কোনো কিছু দেখে আমরা লিখছি না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও আমাদের সেই অনেক পুরনো দিনের কোনো বই লেখা নেই, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। ভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের অনেক কিছু বলতে পারে। ক্যান টেল আস আ গ্রেট ডিল, আর গ্রেট ডিল মানে অনেক কিছুই বলতে পারে। কিসের মতো অনেক কিছু? না, যেমন একটা বই আমাদের অনেক কিছু বলতে পারে, আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক কিছু আমাদের বলতে পারে। এবার সেই জিনিসগুলো আসলে কি? সামথিংস যে বলছে সেই জিনিসগুলো আসলে কি সেগুলো দেখো কি বলছে। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। তাহলে আমাদের কি কি আছে? রক্স অর্থাৎ পাথর বা শিলা আছে। আর কি আছে? পর্বতমালা আছে। মাউন্টেন্স মানে পর্বতমালা আছে। সমুদ্রগুলো আছে, সমস্ত সমুদ্র আছে। নক্ষত্র সমূহ আছে। আর কি আছে? নদী আছে, অনেক অনেক নদী আছে। মরুভূমি আছে এবং প্রাচীন জীবজন্তুর দেহাবশেষ অর্থাৎ জীবাশ্ম বা ফসিলস আছে। এইগুলো আমাদের কাছে আছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এইগুলো এবং এই ধরনের আর যে সমস্ত জিনিস আছে সেইগুলোই হচ্ছে আমাদের বই, আমাদের পৃথিবীর পুরনো দিনের গল্প জানার জন্য। অর্থাৎ এই যে জিনিসগুলোর কথা বললো এগুলোই আসলে পুরনো দিনের ঘটনা জানতে আমাদের সাহায্য করে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। এবং এই গল্প জানার আসল রাস্তা বা আসল উপায় কিন্তু অন্যদের বই পড়ে নয়, কিন্তু কি করে? না, নিজেই প্রকৃতির বই পড়ে সেগুলো জানা। অর্থাৎ আমরা যদি
অন্য যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত পাহাড় পর্বত নদী সমুদ্র তারা মরুভূমি জীবাশ্ম এগুলো দেখে ইতিহাসের বিভিন্ন কাহিনী উদ্ঘাটন করেছেন, আমরা যদি তাদের বই পড়ি শুধুমাত্র, তাহলে কিন্তু আমরা পুরনো দিনের ইতিহাস সঠিকভাবে জানার আসল উপায় গ্রহণ করলাম না। আমাদের কি করতে হবে না, আমাদের প্রকৃতির বই, প্রকৃতি যে কথাগুলো বলছে সেগুলো নিজেদেরই উদ্ঘাটন করতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and the mountains. আমি আশা করছি যে তুমি খুব শীঘ্রই শিখে যাবে যে কেমন করে শিলা বা পর্বতমালা দেখে এই সমস্ত গল্প পড়তে হয়। অর্থাৎ এখানে কিন্তু জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে নিজে থেকে ইতিহাস উদ্ঘাটনের কথা বলছেন। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এবং কল্পনা করো সেটা কতখানি আকর্ষণীয় বা চিত্তাকর্ষক হবে। এরপর দেখো কি বলছে, Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. অর্থাৎ প্রত্যেকটা ছোট্ট পাথর যেটা কিনা রাস্তায় পড়ে থাকে অথবা মাউন্টেন সাইডে থাকে অর্থাৎ পর্বতের পাশে থাকে, সেগুলো কি না, সেগুলো হচ্ছে এই প্রকৃতি বইয়ের এক একটা ছোট পাতা। আ লিটল পেজ ইন নেচার্স বুক, অর্থাৎ প্রকৃতি বইয়ের একটা ছোট পাতা। এবং এরা তোমাকে কিছু বলতে পারে যদি একমাত্র তুমি সেগুলো পড়তে জানো। অর্থাৎ একটা ছোট্ট নুড়ি পাথর যেটা যে কোনো জায়গায়, সেটা রাস্তার ধার হতে পারে বা পর্বতের পাশে হতে পারে, সেখানে পড়ে আছে চুপচাপ, তুমি যদি তাদের ভাষা পড়তে জানো বা ভাষা বুঝতে পারো, তাহলে তারাও তোমাকে অনেক কিছু কিন্তু বলে দেবে। আমাদের কোনো বইয়ের প্রয়োজন পড়বে না, তাদেরকে দেখেই কিন্তু আমরা অনেক কথা জেনে যাব। এবার কিভাবে জানবো সেটার একটা উদাহরণ আমরা দেখব। দেখো কি বলেছে, To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. অর্থাৎ তুমি যদি কোনো ভাষা পড়তে জানো, সেটা হিন্দি বা উর্দু বা ইংরাজি, তাহলে তোমাকে কি করতে হয় না, সেটার বর্ণমালা শিখতে হয়। আমরা কোনো ভাষা পড়তে গেলে প্রথমেই আমরা সেই ভাষার বর্ণমালা পড়ি। যেমন বাংলা শিখতে গেলে আমরা বাংলা বর্ণমালা শিখেছি, ইংরাজিতেও তাই, ইংলিশ অ্যালফাবেট শিখেছি। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. ঠিক সেরকম তুমি যদি প্রকৃতির ভাষা জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রকৃতির অ্যালফাবেট জানতে হবে। অর্থাৎ প্রকৃতির সম্পর্কে পড়ার আগে, বিভিন্ন শিলা বা পাথর দেখে সমস্ত কিছু জানতে যাওয়ার আগে কিন্তু তোমাকে প্রকৃতির বর্ণমালা আগে চিনতে হবে। এবার প্রকৃতির বর্ণমালাটা কীরকম সেটা দেখো কি বলছে, Even now, perhaps you know a little how to read this. এবং হয়তো তুমি এখনই এই সম্পর্কে কিছু জানো, এগুলো পড়া সম্পর্কে কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে কিছু জানো। If you see a little round shiny pebble, তুমি যদি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর দেখো, does it not tell you something? সেটা কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? এটা কিভাবে ওই রকম গোল মসৃণ এবং চকচকে হলো, যার কোনো কোণ নেই এবং কোনো অমসৃণ কিনারা নেই। রাফ এজেস মানে হচ্ছে অমসৃণ কিনারা, যেগুলো যে কোনো পাথরে থাকে। ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় শিলা বা পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, তাহলে প্রত্যেকটা টুকরো কেমন হবে, অমসৃণ হবে, আর তাদের কি থাকবে, কোণ থাকবে এবং অমসৃণ কিনারা থাকবে। অর্থাৎ দেখবে এবড়ো খেবড়ো হবে পাথরটা। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এবং এটা অবশ্যই কোনো গোল মসৃণ নুড়ি পাথরের মতো হবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে এই নুড়ি পাথরটা কিভাবে এরকম গোল মসৃণ এবং চকচকে হয়ে গেল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. এটা তোমাকে তার গল্প শোনাবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার জন্য এবং কান থাকে শোনার জন্য।
অর্থাৎ তুমি যদি তার ভাষা বুঝতে পারো তাহলে কিন্তু সেই নুড়ি পাথরটা তোমাকে কিন্তু তার গল্প শোনাবে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা বলবে যে একটা সময়ে, ইট মে বি লং এগো, সেটা হতে পারে অনেক আগে, ইট ওয়াজ আ বিট অফ আ রক, সেটা ছিল একটা পাথরের টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক or stone with plenty of edges and corners। ঠিক যেমনটা তুমি যদি একটা বড় পাথর থেকে একটা টুকরো ভেঙে নাও তাহলে তার যেমন অনেক ধার থাকে, অনেক কোণা থাকে, ঠিক সেরকম অর্থাৎ এই নুড়ি পাথরটাও কিন্তু একসময় সেরকমই ছিল। এবার তাহলে কি হলো দেখো, প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এবং সম্ভবত এটা কোনো পর্বতের ধারে অনেক দিন ছিল। রেস্টেড মানে বিশ্রাম নেওয়া, এখানে তো বিশ্রাম নেওয়া হবে না, এখানে হবে অনেক দিন ছিল, অনেক দিন পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এসেছিল, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম which pushed it on and on till it reached a little river। তারপরে বৃষ্টি এসেছিল এবং সেটাকে ধুয়ে নিচে নামিয়ে দিয়েছিল। কোথায় না একটা ছোট্ট উপত্যকায়, যেখানে সে একটা পার্বত্য নদী বা পার্বত্য ঝর্ণা পেয়েছিল, যেটা কিনা সেই পাথরটাকে ঠেলতে ঠেলতে একটা কোথায় পৌঁছে দিয়েছিল, একটা নদীতে পৌঁছে দিয়েছিল, ছোট্ট নদীতে। till it reached a লিটল রিভার, অর্থাৎ সেই ঝর্ণার বেগে সেটা ধাক্কা খেয়ে নামতে নামতে একটা ছোট্ট নদীতে এসে পড়েছিল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট্ট নদীটা তাকে নিয়ে গিয়েছিল একটা বড় নদীতে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোলড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। এবং এটা যখন গড়াতে গড়াতে, রোল্ড মানে গড়ানো, গড়াতে গড়াতে নদীর মধ্যে যাচ্ছিল, ততক্ষণে এটার কি হচ্ছিল, এগুলোর সমস্ত যে কিনারা সেগুলো সমস্ত চলে গিয়েছিল, ঘষা খেয়ে উঠে গিয়েছিল। ওর্ন অ্যাওয়ে মানে এখানে উঠে যাওয়া বা মুছে যাওয়া, তাহলে তার কিনারাগুলো খসখসে যে কিনারা ছিল সেগুলো উঠে গিয়েছিল। অ্যান্ড রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং যে অমসৃণ তল ছিল সেটা আস্তে আস্তে মসৃণ এবং চকচকে হয়ে গেছিল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এবং এইভাবেই সেটা সেই নুড়ি পাথরটা হয়েছিল যেটা তুমি দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং যাই হোক না কেন তারপর সেই নদী তাকে ছেড়ে গিয়েছিল পিছনে, এবং সেই জন্য তুমি তাকে খুঁজে পেলে। অর্থাৎ ওই নুড়ি পাথরটা গড়াতে গড়াতে নদীতে এসে পড়ার পরে কোনোভাবে নদী সেটা ফেলে গিয়েছিল, এবং যে কারণে তুমি সেটা খুঁজে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী সেটাকে নিয়ে চলতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, সেটা আসলে আস্তে আস্তে আরও ছোট থেকে ছোট হয়ে যেত। টিল অ্যাট লাস্ট ইট, যতক্ষণ পর্যন্ত না, কতক্ষণ পর্যন্ত দেখো কি আছে, বিকেম আ গ্রেইন অফ স্যান্ড, যতক্ষণ পর্যন্ত না সেটা একটা ধূলিকণায় পরিণত হয়। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক আ বিউটিফুল বিচ, এবং তার অন্যান্য ভাইদের সাথে অর্থাৎ অন্যান্য বালিকণাদের সাথে মিলিত হয় কোথায়, সমুদ্রের ধারে, এবং একটা সুন্দর বিচ বা সমুদ্রের ধার, সমুদ্র কিনারা তৈরি করে, যেখানে কি হয়, ওয়্যার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট ছেলেমেয়েরা খেলা করতে পারে। অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, এবং বালি দিয়ে কি তৈরি করতে পারে, দুর্গ অর্থাৎ ক্যাসেল তৈরি করতে পারে বালি দিয়ে। আমরা জানি যে সমুদ্রের ধারে যে বালির জায়গা থাকে সেখানে ছোট ছেলেমেয়েরা খেলে এবং বালি দিয়ে দুর্গ বানায়, সেই রকম পেবলটা কি হতো, একটা বালিকণায় পরিণত হতো এবং অন্যান্য বালিকণার সাথে মিশে একটা সুন্দর একটা সমুদ্রের বিচ তৈরি করে ফেলতো, যেখানে ছেলেমেয়েরা খেলতে পারে। তো এইভাবে কিন্তু নুড়ি পাথরটা কিন্তু অনেক কথা আমাদের বলতে পারে। নেক্সট কি বলছে দেখো, ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে সেই বিভিন্ন যে পাথর বা পর্বত এরা কত কিছু বলতে পারবে,
বিভিন্ন পাথর, পর্বত বা আমাদের চারপাশে যে অন্যান্য জিনিস আমরা দেখতে পাই, সেগুলো আমাদের ইতিহাস সম্পর্কে আরও কত কিছুই না বলতে পারবে। এটাই লেখক জওহরলাল নেহেরু এখানে বলতে চেয়েছেন। অর্থাৎ আমরা প্রকৃতি দেখে বা প্রকৃতির বই পড়ে আমরা কিন্তু প্রকৃতির সম্পর্কে অনেক অনেক কথা জানতে পারি, যদি আমরা সেই ভাষা বুঝতে পারি। যদি আমরা প্রকৃতির ভাষা পড়তে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো। নেক্সট দেখো ওয়ার্ড নেস্ট। ফ্যাসিনেটিং মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। পেবল মানে স্মল পিস অফ স্টোন অর্থাৎ নুড়ি পাথর। ক্যাসলস মানে ফোর্টস বা দুর্গ। দ্য বুক অব নেচারের ইউনিট 2 এর ফুল টেক্সট এখানেই কমপ্লিট হয়ে গেল। ক্লাস 7 এর নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করব। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলি দেখছো তাদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।